আসসালামু আলাইকুম সবাইকে। কি অবস্থা সবার? আশা করতে সবাই অনেক বেশি ভালো আছো। আমাদের কেমিস্ট্রি এগ্রিজিএসটি কোশ্চেন ব্যাংক সলভ সিরিজের সেকেন্ড ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আমরা আজকে 2021 সালে আসা কৃষিগুচ্ছের কোশ্চেনগুলোকে সলভ করব। তাহলে বেশি কথা না বলে আমরা ডিরেক্ট কেমিস্ট্রি কোশ্চেন সলভে চলে যাই। তাহলে চলো, আজকে আমাদের প্রথম কোশ্চেন হচ্ছে কোন অরবিটালে ইলেকট্রনের ঘনত্ব সর্বাধিক। সো প্রায় এই টাইপের কোশ্চেন আসে যে কোথায় ইলেকট্রনের ঘনত্ব সর্বাধিক। সো এই টাইপের কোশ্চেন আসলে তুমি অ্যান্সার করার আগে দেখো, যদি বলে যে কোন অরবিটালে ইলেকট্রনের ঘনত্ব সর্বাধিক, যদি এই কোশ্চেন আসে তাহলে দুই ভাবে কোশ্চেনটা আসতে পারে বা দুই টাইপের কোশ্চেন হতে পারে। প্রথমত তোমাকে জিজ্ঞাসা করতে পারে যে এস, পি, ডি নাকি হচ্ছে এফ, এই চারজনের মধ্যে কোন উপশক্তি স্তরে ইলেকট্রনের ঘনত্ব বেশি। সো ঘনত্বের কনসেপ্ট হচ্ছে এরকম যে যত ছোট জায়গা তত সেখানে ইলেকট্রনের ডেনসিটি বা ঘনত্ব বেশি। তাহলে জায়গা যত ছোট ইলেকট্রনের ঘনত্ব তত বেশি, ইলেকট্রনের চার্জের ঘনত্ব তত বেশি। তাহলে এটার কনসেপ্ট কি? এই টাইপের কোশ্চেনের কনসেপ্ট হচ্ছে জায়গা ছোট হইলে ঘনত্ব বেশি। তো তুমি জানো এস সবার ছোট, তাই এস এ ইলেকট্রনের ঘনত্ব সব থেকে বেশি, তারপরে পিতে, তারপরে ডিতে, তারপরে হচ্ছে এফ এ। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে এই টাইপের কোশ্চেনের অ্যান্সার। এবার একটু চিন্তা করো, এইখানে কিন্তু অপশনে এসপিডিএফ এভাবে দেওয়া নাই, তোমার হচ্ছে 1s 2s 3s এভাবে দেওয়া আছে। সো এভাবে যদি চিন্তা করো তাহলে তুমি কিন্তু জানো যে প্রথম ইলেকট্রন চাই হচ্ছে 1s এ। সো 1s হচ্ছে সবার ছোট, এরপরে কি 2s এ, এরপরে কি 2p তে, এরপরে কি 3s এ এন্ড সো অন এইভাবে। তাহলে তুমি একটু চিন্তা করে দেখো তো, সবার ছোট কে 1s, 1s এর থেকে ছোট কি কেউ আছে? না। তাহলে এই জায়গাতে ইলেকট্রনের ঘনত্ব সব থেকে বেশি। কথা বুঝতে পারছো? সো এসপিডিএফ দিয়ে আসতে পারে, এইভাবে কিন্তু আসতে পারে। এন্ড এই কোশ্চেনটা ইলেকট্রনের ঘনত্ব সর্বাধিক এভাবে না বলে বলতে পারে কি ভাইয়া? বলতে পারে শিল্ডিং ইফেক্ট। কি বলতে পারে ভাইয়া? বলতে পারে যে কোথায় শিল্ডিং ইফেক্ট বেশি। এবং এই কোশ্চেনের অ্যান্সারও একদম সেম, যে শিল্ডিং ইফেক্ট অথবা বাংলায় বলতে পারে আবরণী প্রভাব। কি বলতে পারে ভাইয়া? আবরণী প্রভাব। এই কোশ্চেনটার অ্যান্সারও সেম। সবগুলা কোশ্চেনের অ্যান্সার একই রকম, যে জায়গা যত ছোট সেখানে শিল্ডিং ইফেক্ট, ইলেকট্রনের চার্জ ঘনত্ব, চার্জ ডেনসিটি অথবা আবরণীর প্রভাব বেশি। আশা করি তুমি বুঝতে পারছো। এর অ্যান্সার কোনটা? 1s। এটা হচ্ছে সব থেকে ছোট, এখানে চার্জ ঘনত্ব সব থেকে বেশি। ঠিক আছে, এখন তুমি যদি ফিল করতে চাও জিনিসটা যে 1s যেটা সেটা সবার ছোট, তো সেখানে দুইটা ইলেকট্রন আছে। 2s যেটা সেটা একটু বড়, সেখানেও দুইটা ইলেকট্রন আছে। তাহলে ছোট জায়গায় দুইটা ইলেকট্রন, বড় জায়গায় দুইটা ইলেকট্রন, কোন জায়গায় চার্জ ঘনত্ব বেশি? ছোট জায়গায়। সো এটাই আলটিমেটলি এখানে বোঝাচ্ছে। ঠিক আছে, ওকে, পরের কোশ্চেন আসো। কোনটি অধিক স্থিতিশীল? ভাই এই কোশ্চেন কি করব? আমাদের ক্লাস 9-10-এ জাস্ট ক্রোমিয়াম এবং কপারের ইলেকট্রন বিন্যাসে যে ব্যতিক্রম কতবার করে আসতো এবং আমরা বারবার করে পড়তাম যে আমাদের যদি P3 অর্ধপূর্ণ অথবা P6 পরিপূর্ণ, D5 অর্ধপূর্ণ অথবা D10 পরিপূর্ণ হয়, অর্থাৎ অর্ধপূর্ণ এবং পরিপূর্ণ হয়, তাহলে সেক্ষেত্রে ইলেকট্রন বিন্যাসটা স্থিতিশীল হয় এবং পরিপূর্ণ হলে আরো বেশি স্থিতিশীল হয়। সো এখন এখানে তুমি একটু তাকায় দেখো যে D5 আছে অর্ধপূর্ণ, D9 আছে, এটা তো অর্ধপূর্ণ না পরিপূর্ণ না, D10 আছে এবং F13 আছে। সো এখানে তোমার হচ্ছে পুরোপুরি পরিপূর্ণ একটা জায়গাতে আছে, সেটা হচ্ছে D10। তাহলে এই কোশ্চেনের অ্যান্সার কি আর দেখা লাগবে বলো? এই কোশ্চেনটা এমনি অ্যান্সার করা যায় যে স্থিতিশীল কোনটা, যেটা পরিপূর্ণ ডি অরবিটাল আছে। এবং তোমরা কিন্তু জানো এই ইলেকট্রন বিন্যাসটা কই দেখা যায় ভাইয়া? ইলেকট্রন বিন্যাসটা কপার 29 এর মধ্যে দেখা যায়। কপার 29 এর মধ্যে কিন্তু ইলেকট্রন বিন্যাসটা দেখা যায়। সো অ্যান্সার আশা করি বুঝতে পারছো। এরপরে কোশ্চেন আসো, চাপ রাশি নিচের কোনটি দাব্যতা হ্রাস পায়? সেখানে দেওয়া আছে সোডিয়াম ক্লোরাইড, কার্বন ডাইঅক্সাইড, সিসিএল4 আর সোডিয়াম সালফেট। সো এই যে চাপের সাথে দ্রাব্যতার যে কনসেপ্টটা, চাপের সাথে দ্রাব্যতার যে কনসেপ্টটা, সেই কনসেপ্টটা কিন্তু হ্যানরির সূত্র দিয়ে আমরা ডিফাইন করি। যদিও তোমার এইচএসসি সিলেবাসে এই কনসেপ্টটা নাই, বাট তাও আমি তোমাকে একটু পড়াচ্ছি যে হ্যানরি সাহেব কি বলছে, মানে হ্যানরি কি বলতে চায় আমাদের। ঠিক আছে, হ্যানরির সূত্র। সো হ্যানরি যেটা বলে সেটা হচ্ছে যে আমরা যখন কোনো গ্যাসকে তোমার কোন একটা মিশ্রণের মধ্যে বা কোন একটা দ্রাবকের মধ্যে মেশাবো, গ্যাসকে, তখন চাপ দিলে তোমার হচ্ছে গ্যাসের দাব্যতা বাড়বে, চাপ কমাইলে গ্যাসের দাব্যতা কমবে। তুমি দেখো নরমালি কঠিন লবণের ক্ষেত্রে বা তরলের মধ্যে যখন তরল মিশাই, সেই ক্ষেত্রে চাপটা অত বেশি ইফেক্ট করে না, কারণ আমরা জানি তরল আর কঠিনের ক্ষেত্রে চাপ খুব একটা বেশি ভেরি করে না। আর যখন গ্যাস হয় তখন কিন্তু চাপ দিলে সেখানে অনেক বেশি পরিমাণে চেঞ্জ আসে। তাই হ্যানরির সূত্রটা হচ্ছে গ্যাস যখন কোনো জায়গায় মিক্স করি বা দ্রবণীয় হয় তখন সেখানে চাপের প্রভাব অ্যাপ্লাই হয়। এবং তার কথা হচ্ছে চাপের সাথে, চাপ পি এর সাথে দেখো যে চাপ পি যত বেশি
দ্রাব্যতা এস তত বেশি, দ্রাব্যতা এস তত বেশি। আবার তুমি যদি চাপ পি কমায় ফেলো তাহলে দ্রাব্যতাও কি হয়ে যাবে, গ্যাসীয় পদার্থের দ্রাব্যতাও কমে যাবে। এবং তুমি এখানে একটা গ্যাসই দেখতে পারতেছো, সেটা হচ্ছে আমাদের কার্বন ডাই অক্সাইড। তার মানে এইটার ক্ষেত্রে কি অ্যাপ্লাই হবে, হেনরির সূত্র অ্যাপ্লাই হবে, বাকি একটাও কিন্তু এখানে কোনো গ্যাস নাই। তাহলে এই কনসেপ্টের এমসিকিউ যদি আসে তাহলে তুমি একটা জিনিস মনে রাখবা যে কি গ্যাসের ক্ষেত্রে এই তোমার হেনরির সূত্রটা অ্যাপ্লাই হবে। আর ফর্মুলাটাও খুবই ইজি। দেখো তোমাকে কি বললো যে চাপের সাথে দাব্যতা সম্পর্ক সমানুপাতিক। সো আমরা কি লিখতে পারি যে S ইজ প্রপোর্শনাল টু P। তাহলে আমরা যদি হচ্ছে এখান থেকে এই সমানুপাতিক চিহ্ন উঠাই দিয়ে সমান চিহ্ন নিয়ে আসি তাহলে কি আসবে, S ইজ ইকুয়ালস টু KP। এটাকে আমরা বলি হচ্ছে হেনরির সূত্র, এবং এই কেটাকে বলি হচ্ছে হেনরির ধ্রুবক। কেটাকে কি বলি, হেনরির ধ্রুবক। সো এখান থেকে যদি ম্যাথমেটিক্যাল কোয়েশ্চেন আসে কেমনে আসবে আমি তোমাকে বলি। তোমাকে বলবে চাপ হচ্ছে 10 atm, দ্রাব্যতা হচ্ছে 50, হেনরির ধ্রুবক কত? অথবা তোমাকে হেনরির ধ্রুবক বলে দিবে, চাপ বলে দিবে, বলবে দ্রাব্যতা কত, মানে S ইজ ইকুয়ালস টু KP। এই সূত্রে যে কোনো দুইটা মান দিয়ে আরেকটা তোমাকে বের করতে বলবে। সো আশা করি তুমি পুরোপুরি ক্লিয়ার হইছো যে এই জিনিসটা কি, এবং এটা কিন্তু শর্ট সিলেবাসের বাইরে। শর্ট সিলেবাস কি আমাদের এইচএসসি সিলেবাসেই নাই, তারপরে খুব ইজি একটা কনসেপ্ট তাই তোমাদেরকে দেখাই দিলাম। এরপরে আসো, PH4+ আয়নে কতটি ইলেকট্রন বিদ্যমান? ওই যে গত বছর কি কোশ্চেন আসছিল, আইসো ইলেকট্রন, যে আর্গনের সাথে আইসো ইলেকট্রন কোনটা, ক্লোরিন মাইনাস। মনে আছে তোমাদের গত ক্লাস যারা করছো? তাহলে এখানে কি জিজ্ঞাসা করছে যে PH4+ আয়নে কয়টা ইলেকট্রন আছে, তুমি কি করবা, PH4+ আয়নে ইলেকট্রনটা গুনবা। সেটা আলটিমেটলি এই কাজটা করছিলাম তোমার হচ্ছে আইসো ইলেকট্রনের ক্ষেত্রে। সেটা বলতে পারবে সিমিলার টাইপেরই কোশ্চেন। তো দেখো সব কিন্তু মিলতেছে। তাহলে আসো যে আমাকে কি কোশ্চেন করছে, যে ফসফোনিয়াম আয়ন, সেটা পুরোপুরি ভেঙে ফেলো। ফসফোনিয়াম আয়নে আছে ফসফরাস, তারপরে হচ্ছে 4টা হাইড্রোজেন, এবং এবার তার উপর আবার প্লাস আছে, মানে একটা ইলেকট্রন সে ছেড়ে দিছে। তো এটা পরে আসতেছি। ফসফরাসে কয়টা ইলেকট্রন আছে ভাই, 15টা, আমরা সবাই জানি। সো 4টা হাইড্রোজেনে 4টা। তাহলে PH4 যে পার্টটা আছে এই পার্টটায় টোটাল ইলেকট্রন আছে 19টা, বাট এটা কিন্তু PH4+, তার মানে একটা ইলেকট্রন কমে যাবে। সো 19 থেকে একটা কমে গেলে থাকবে 18। এর থেকে সিম্পল কোশ্চেন আর হইতেই পারে না। তাহলে অ্যান্সার কোনটা ভাই, অ্যান্সার হচ্ছে 18টা। অ্যান্সার কোনটা, অ্যান্সার হচ্ছে 18টা। সো ফার্স্ট ক্লাসে আমি যেভাবে ডিটেলসে অনেক কথাবার্তা বলছিলাম, তোমরা আশা করি বুঝে গেছো যে কিভাবে কোশ্চেন সলভ করতে হয়। আজকের ক্লাসে আমি কিন্তু একটু ফাস্ট যাচ্ছি, বাস যখন যে কনসেপ্ট আসতেছে সেই কনসেপ্টের সবকিছু কিন্তু ভাইয়া এক্সপ্লেন করতেছি, ঠিক আছে? ওকে, এরপর আসো, নিচের কোন মৌলটির ইলেকট্রন আসক্তি সব থেকে বেশি? তো তুমি জানো যে ইলেকট্রন আসক্তির কোশ্চেন আসলে যদি ক্লোরিন থাকে তাহলে ওইখানে কি আর কোনো কথা বলতে হয়? তুমি বলো। যে তুমি জানো যে 17 নম্বর গ্রুপ যারা আছে এদের সাথে ইলেকট্রন আসক্তির সাথে আর কেউ পারবে না। কে কে আছে? ফ্লোরিন, তারপরে হচ্ছে ক্লোরিন, তারপর হচ্ছে ব্রোমিন, তারপর হচ্ছে আয়োডিন। হ্যাঁ, কিসের জন্য? কারণ 17 নম্বর গ্রুপের পরেই কারা, 18 নম্বর গ্রুপ বা নিষ্ক্রিয় গ্যাসের গ্রুপ। সো ওরা কি করতে চাইবে, জাস্ট একটা ইলেকট্রন নিয়েই স্থিতিশীল হইতে চাইবে। তো ওদের থেকে বেশি তোমার হচ্ছে ইলেকট্রনের প্রতি আসক্তি আর কারো আছে না। এখন তুমি আবার জানো যে এই 4 জনের মধ্যে আবার একটা গ্যাঞ্জাম আছে, যে আমরা জানি উপর থেকে নিচের দিকে গেলে ইলেকট্রন আসক্তির মান আস্তে আস্তে কমে। সো সেই হিসাবে ফ্লোরিনের বেশি হওয়ার কথা, বাট এখানে আমরা জানি সেই ক্লাস 9-10 থেকে একটা ব্যতিক্রম কি, যে ক্লোরিনের বেশি হয় কার থেকে, ফ্লোরিনের থেকে, এবং তারপরে অ্যাজ ইউজুয়াল ব্রোমিন, এবং তারপরে আয়োডিন। কিন্তু আমরা খুব ভালো মতো জানি, অর্থাৎ ক্লোরিন হচ্ছে এই পর্যায় সারণীর 118টা মৌলের মধ্যে সব থেকে বেশি ইলেকট্রন আসক্তির মৌল, ঠিক আছে? তাহলে অ্যান্সার কোনটা, ক্লোরিন আছে, মানে আর কারোর দিকে তাকাইতে হবে না, ঠিক আছে? আর যদি তোমার হচ্ছে তড়িৎ ঋণাত্মকতার কথা বলতো, তড়িৎ ঋণাত্মকতা, তাহলে সেক্ষেত্রে ফ্লোরিন হইতো দুনিয়ার সব থেকে বেশি তড়িৎ ঋণাত্মক মৌল, ঠিক আছে? তাহলে নোট করে রাখো যে তোমার পর্যায় সারণীর সব থেকে বেশি তড়িৎ ঋণাত্মক মৌলকে, পর্যায় সারণীর সব থেকে বেশি তড়িৎ ঋণাত্মক মৌল হচ্ছে আমাদের ফ্লোরিন। তড়িৎ ঋণাত্মক মৌল ফ্লোরিন, ঠিক আছে? সো যদি আসে তখন তুমি ফ্লোরিন থাকলে আর কিছু দেখা দরকার নেই। এরপর আসো, বেনজিনে কয়টা সিগমা বন্ড আছে? আমরা সবাই জানি যে বেনজিনের স্ট্রাকচারটা কিরকম। আমরা জানি বেনজিন হচ্ছে মেইনলি 6টা CH, বেনজিন হচ্ছে মেইনলি 6টা CH, এই হচ্ছে 6টা CH পরস্পরকে ধরে রাখছে, এন্ড একটা ডাবল বন্ড, তারপরে সিঙ্গেল বন্ড, একটা ডাবল বন্ড, তারপরে সিঙ্গেল বন্ড, তারপরে কি একটা ডাবল বন্ড। এটাকে আমরা বলি বেনজিন। সো এখন বেনজিনের মধ্যে 6টা কার্বন কিন্তু 6টা কার্বনকে ধরছে,
এন্ড প্রত্যেকটা কার্বনের হাতে একটা করে আবার হাইড্রোজেন। তার মানে কি তোমার 6টা কার্বন, যে 6টা কার্বনকে যে সিঙ্গেল বন্ড দিয়ে ধরছে, এখানে 6টা সিগমা বন্ড, এখানে 6টা সিগমা বন্ড, আর 6টা কার্বন যে 6টা হাইড্রোজেনকে ধরছে সেখানে 6টা সিগমা বন্ড। তাহলে টোটাল সিগমা বন্ড হলো 12টা। আর পাই বন্ড 1টা 2টা 3টা, আমরা কিন্তু জানি পাই বন্ড হচ্ছে 3টা। তাহলে বেনজিনে সিগমা বন্ড হচ্ছে 12টা আর পাই বন্ড হচ্ছে 3টা। ঠিক আছে, সো বেনজিনে সিগমা বন্ড হচ্ছে 12টা, পাই বন্ড হচ্ছে 3টা। তাহলে অ্যান্সার কোনটা? অ্যান্সার হচ্ছে 12টা। একদম বেসিক কোশ্চেন, বেনজিনের স্ট্রাকচার সবাই জানো মোটামুটি। সো এই হচ্ছে অ্যান্সার। এরপর আসো, কোনটি sp3 হাইব্রিডাইজেশন বা সংকরায়ন বিদ্যমান? আমরা গত ক্লাসে কিন্তু সংকরায়নের একটা প্রথম কোশ্চেন করছিলাম, একদম অ্যামোনিয়াম আয়নের বন্ধন কোন, তাই না? এবং লাস্টে একটা ছিল ইথিলিন, ভাইয়া ভুলে সেখানে আবার ইথাইন দিয়ে ম্যাথ করছিলাম, তাই না? সো একই হয় যে তোমার এই পাশে হচ্ছে সিগমা বন্ড এবং এখানে হচ্ছে পাই বন্ড। তো সিগমা বন্ড আর পাই বন্ডের মাঝখানে অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি হয়। সো এটা ইথিনের ক্ষেত্রেও হবে, ওটা হচ্ছে তোমার ইথাইনের ক্ষেত্রে হবে। ভাইয়া ইথিলিনের বদলে ইথাইন লিখছিলাম। ইথিলিন মানে হচ্ছে ইথিন, যেটা ইথিন CH2 ডাবল বন্ড CH2, আর অ্যাসিটিলিন মানে হচ্ছে CH ট্রিপল বন্ড CH। সো sp3 হাইব্রিডাইজেশন কই আছে? HCN, প্রথমে আসলে এটা কি ভাইয়া? HCN এটা কি? একটা আয়নিক যৌগ, H+ এবং Cn-। এটার আবার সংকরায়ন কোত্থেকে আসে? সো এটা তো সংকরায়নই নাই। তারপরে C2H2, এই হচ্ছে আমাদের ইথাইন CH ট্রিপল বন্ড CH, তাই তো? এবং গতকালকে আমরা করছিলাম যেটা কি আসে? sp, এটা কি আসে? sp সংকরিত। তারপরে BF3 কি ভাই? বোরন, লাস্ট ইলেকট্রন আছে 3টা এবং 3 হাতে 3টা ফ্লোরিন আছে, 3 হাতেই 3টা ফ্লোরিন আছে। তাহলে স্টেট নাম্বার কত আসতেছে? 3টা সিগমা বন্ড প্লাস কোন ইলেকট্রন কি ফাঁকা আছে? লোন পেয়ার আছে? নাই, তাহলে 0। 3 + 0 তে 3 হইলে কি হয়? sp2। তাহলে 3টা অপশনের মধ্যে sp3 পাইলাম না, একটাই আছে। এবং এই কোশ্চেনটা, এই অ্যামোনিয়াম আয়নের বন্ধন কোণ কত সালে আসলো? তার আগের বছর, মানে পরের বছর। আর এই বছর আসছিল সংকরায়ন। সো তুমি কি দেখতেছো যে কত ইন্টার রিলেট করতেছে? যে এইটা সংকরায়ন আসছে 21-22 সালে, আর 22-23 সালে আসছে এইটার বন্ধন কোণ। দেখছো? সো কোশ্চেন কিন্তু যখন তুমি কোশ্চেন ব্যাংক সলভ করবা, তুমি খালি যদি এটা সংকরায়ন পড়ে রাখতা, আমি যখন একটা কোশ্চেন সলভ করতেছি, আমি তোমাকে বারবার ফার্স্ট ক্লাসে এটাই বোঝানোর চেষ্টা করছি, একটা কোশ্চেন সলভ করলে তার সাথে আশপাশে ওভারঅল যত কনসেপ্ট আছে সেগুলোও পড়তে হবে। অ্যামোনিয়াম আয়নের সংকরায়ন পড়ছে, এটার বন্ধন কোনটা করে ফেলো, এটার যে বন্ধন হইতে পারে 4-5 রকমের বন্ধন এটা করতে পারে, এটা যে সন্নিবেশ সমজ যে বন্ধন হইতে পারে সেগুলো একটু করে ফেলো। কোশ্চেন যে কোনো জায়গা থেকে টিচাররা পিক করতে পারে। এর আনসার কোনটা? একটাই আছে, সেটা হচ্ছে অ্যামোনিয়াম আয়ন। ঠিক আছে, অ্যামোনিয়াম আয়ন, এটা হচ্ছে sp3। ওকে, নেক্সট কোশ্চেন, নিচের কোনটিতে হাইড্রোজেন বন্ধন আছে? ভাই হাইড্রোজেন বন্ধন থাকলে অপশনের মধ্যে কারা কারা থাকবে? হাইড্রোজেন বন্ধন থাকলে নরমাল যৌগের মধ্যে হয় তোমার অ্যামোনিয়া থাকবে, নয় H2O থাকবে, আর নয় HF থাকবে। কারণ এই তিনটার সাথেই হাইড্রোজেন কি করতে পারে? হাইড্রোজেন বন্ড গঠন করতে পারে। এই তিনটার সাথেই হাইড্রোজেন কি করতে পারে? হাইড্রোজেন বন্ড গঠন করতে পারে। এরপরে অর্গানিক কম্পাউন্ডের মধ্যে কি দিতে পারে? ইথানোয়িক অ্যাসিড দিতে পারে, ইথানোয়িক অ্যাসিড থাকতে পারে অপশনে। এরপরে তোমার অর্থোনাইট্রোফেনল, যেহেতু বইতে হুবহু দেওয়া আছে অর্থোনাইট্রোফেনল, এটা আসতে পারে। এটার মধ্যে কি আছে? এটার মধ্যে অন্ত আণবিক হাইড্রোজেন বন্ধন আছে। কি বন্ধন? অন্ত আণবিক হাইড্রোজেন বন্ধন। এবং আরেকটা আছে যে প্যারানাইট্রোফেনল, অর্থাৎ প্যারা পজিশনে নাইট্রো, এটাতে কি আছে? আন্ত আণবিক হাইড্রোজেন বন্ধন, আন্ত আণবিক হাইড্রোজেন বন্ধন। ঠিক আছে, সো হাইড্রোজেন বন্ধনের কোশ্চেন আসলে তুমি দেখবা হয় নরমাল যৌগের মধ্যে এই তিনটা, অথবা অর্গানিক কম্পাউন্ডের মধ্যে এগুলো থাকবে। এখন কোশ্চেন আরেকটা হইতে পারে যে এগুলোর মধ্যে হাইড্রোজেন বন্ধন আছে তো বুঝতে পারলাম, এখন তো অ্যান্সার দেখাইতে পারবো, তাহলে আমাদের এখানে অ্যান্সার কোনটা? আমাদের এখানে অ্যান্সার হচ্ছে এই দেখো অ্যামোনিয়া আছে, তাহলে বাকি আর তোমার দেখা লাগবে না। সো এখন কোশ্চেন হতে পারে যে এই তিনটার মধ্যে একটা কোশ্চেন আসে যে এদের মধ্যে কোনটা হাইড্রোজেন বন্ধনটা বেশি শক্তিশালী? HF এরটা বেশি শক্তিশালী, HF এরটা বেশি শক্তিশালী, HF এরটা বেশি শক্তিশালী। প্রশ্ন হচ্ছে কেন ভাইয়া? কারণ ফ্লোরিন যেটা, ওটা দুনিয়ার সব থেকে বেশি তড়িৎ-ঋণাত্মক মৌল। ওই যে আগে পড়ে আসলাম, দেখো একটা কনসেপ্টের সাথে আরেকটা কনসেপ্ট কতটা ইন্টার রিলেটেড। সো ফ্লোরিন সব থেকে বেশি তড়িৎ-ঋণাত্মক, সো ওর সাথে হাইড্রোজেন সব থেকে শক্তিশালী হাইড্রোজেন বন্ধনটা করে। তাইলে হাইড্রোজেনের সাথে যত বেশি তড়িৎ-ঋণাত্মক মৌল থাকবে, হাইড্রোজেনের বন্ধনটা তত বেশি শক্তিশালী হবে। তাহলে অ্যান্সার হচ্ছে এইটা। আশা করি তুমি পুরো জিনিসটা বুঝতে পারছো। এরপর বিশুদ্ধ পানির ঘনমাত্রা কত? অনেকে জিনিসটা বোঝো না যে বিশুদ্ধ পানি হইলে 1 লিটার পানি যেই কথা হবে সেটা 1 কেজি পানি আমরা বলতে পারবো। সো 1 কেজি পানি যদি বলতে পারি, সেটাকে আমরা 1000 গ্রাম পানি বলতে পারবো, সেটাকে আমরা
1000 গ্রাম পানি বলতে পারবো। এবং আমরা জানি যে কি বের করতে বলছে, ঘনমাত্রা। সো 1 লিটার যদি 1000 গ্রাম হয়, আমরা জানি n ইজ ইকুয়ালস টু w ডিভাইড বাই m। সেটা যদি হয় তাহলে 1000 গ্রামকে তুমি যদি 18 পানির ভর এত গ্রাম দ্বারা ভাগ করো, তাহলে কিন্তু তুমি কি পেয়ে যাবা, ওটার ঘনমাত্রা পেয়ে যাবা। এবং এই হিসাবটা করলে অ্যান্সারটা কত আসে, 55.55 আসে, 55.55 আসে। তো যে 1 লিটার আলটিমেটলি কত মোলের সমান, সেখান থেকে 55 মোল পার লিটার আসে। ঠিক আছে, সো 1 লিটারকে আমরা 1 কেজি ধরে 1000 গ্রাম হিসাব করে 18 দ্বারা ভাগ করলে সেটা 55.5 আসে। ঠিক আছে, আমি যখন প্রথমবার অ্যাডমিশন আসছি, আমি তখন সেটা দেখছি। আমি একাডেমিক লাইফে এই কনসেপ্টটা কখনো দেখিনি। আমি আসমান থেকে পড়ছি কি বিশুদ্ধ পানির আবার ঘনমাত্রা আছে নাকি, কি বলে। সো বিশুদ্ধ পানির ঘনমাত্রা হচ্ছে 55.5 তোমার হচ্ছে মোল পার লিটার, অর্থাৎ 1 লিটারের হচ্ছে 55.5 মোল। আচ্ছা, এরপর আসুন, কোন গ্যাসের জোড়ায় ব্যাপন হার সমান। সো আগের একটা কনসেপ্ট আমাদের ম্যাথ আসছিল, বা পরের বছর যে আমরা এর আগের ভিডিওটাতে যে তোমার 22 সালে কোশ্চেনটা সলভ করছিলাম, তখন আসছিল সিআরএমএস বেগ দিয়ে, যে নিচের কোন ক্রমটা সঠিক মনে আছে, হাইড্রোজেন, কার্বন ডাইঅক্সাইড এবং হচ্ছে তোমার নাইট্রোজেন দিয়ে আসছিল। এখানে জিজ্ঞাসা করছে ব্যাপন হার। ব্যাপন হার আসলেও ওই সেম ভরই তোমাকে দেখতে হবে, যে যার ভর বেশি সে কি ভারী, সে কি আস্তে আস্তে ছড়াইয়া যাবে, তার মানে ব্যাপন হার কম। আর যে পাতলা হালকা সে দ্রুত ছড়াবে, তার ভরটা কম, তার ব্যাপন হারটা বেশি। তার মানে ভরের সাথে ব্যাপন হারের সম্পর্ক কি উল্টা, অর্থাৎ যার ভর কম তারই ব্যাপন হার বেশি। কিন্তু এখানে বলছে কার ব্যাপন হার সমান, তাহলে যেই দুজনের ভর সমান তাদের ব্যাপন হার সমান। তাহলে ব্যাপন হার এর কোয়েশ্চেন যদি আসে তাহলে অনেকভাবে আসতে পারে। যদি বলে সমান, তাহলে তুমি কি দেখবা, যে তাদের ভর সমান, ব্যাপন হার সমান মানে ভর সমান, ব্যাপন হার সমান মানে ভর সমান। ঠিক আছে, আর ব্যাপন হারের সাথে ভরের সম্পর্ক কি, বর্গমূলের ব্যস্তানুপাতিক। এটা কার সূত্র, এটা হচ্ছে গ্রাহামের ব্যাপন সূত্র। এটা কার সূত্র ভাইয়া, এটা হচ্ছে গ্রাহামের ব্যাপন সূত্র, সো প্রত্যেকটা কনসেপ্ট আসলে ইন্টার রিলেটেড। এরপরে আসলে তাহলে আমরা একটু মিলাই দেখি তো কাদের ভর সমান। কার্বন ডাইঅক্সাইড আমরা ভর জানি 44, আর NO2 কত আসবে, নাইট্রোজেন হচ্ছে 14 প্লাস হচ্ছে অক্সিজেন হচ্ছে 32, তাহলে এটা করলে আসতেছে 46, তো হচ্ছে না। কার্বন ডাইঅক্সাইড হচ্ছে 44, এটা তো আমরা জানি। N2 হচ্ছে 28 আর অক্সিজেন হচ্ছে 16, এই তো মিলে গেছে 44। তাহলে এই দুটার ভর সমান 44, তার মানে এই দুটার ব্যাপন হারও সমান। এই দুটার যদি তাপমাত্রা চেঞ্জ না করো, তাহলে এই দুটার সিআরএমএস বেগটাও সমান আসবে। তাপমাত্রা যদি সেম হয়, তাহলে ভরের সাথে সিআরএমএস বেগের সম্পর্ক কি উল্টা। তাহলে দুজনের ভর যদি সেম হয়ে যায়, তাপমাত্রা যদি সেম হয়ে যায়, তাহলে সিআরএমএসটাও কিন্তু সেম আসবে, √3RT/m। সো কোশ্চেন হচ্ছে এরপর 10 গ্রাম বিশুদ্ধ চুনা পাথর বা ক্যালসিয়াম কার্বনেটকে আমরা যদি এসটিপি তে উত্তপ্ত করি, তাহলে কত লিটার কার্বন ডাইঅক্সাইড গ্যাস উৎপন্ন হবে। তার জন্য খালি তুমি বিক্রিয়া লিখবা, ম্যাথ হয়ে যাবে, শেষ। তুমি এই পর্যন্ত কৃষিগুচ্ছে আসা একটা ম্যাথ দেখাইতে পারবা যে ম্যাথে ক্যালকুলেশন কঠিন করছে না। চলো এই ম্যাথটাও দেখাই যে তোমাকে ক্যালকুলেশন কত সোজা। সো আমরা জানি চুনা পাথর যখন ভেঙে যায়, তখন সেখান থেকে তৈরি হয় চুন বা ক্যালসিয়াম অক্সাইড প্লাস কার্বন ডাইঅক্সাইড। তার মানে 1 মোল চুনা পাথর থেকে কার্বন ডাইঅক্সাইড গ্যাস পাওয়া যায় 1 মোল। তাহলে 1 মোল চুনা পাথরের ভর তোমরা সবাই এতদিনে জানার কথা, যেটা হচ্ছে 100 গ্রাম। তার মানে 100 গ্রাম চুনা পাথর থেকে কার্বন ডাইঅক্সাইড পাওয়া যায় 1 মোল। আর 1 মোলের এসটিপি তে আয়তনটা কত লিটার, 22.4 লিটার। তাহলে 100 গ্রাম চুনা পাথর নিলে কার্বন ডাইঅক্সাইড পাওয়া যায় 22.4 লিটার। তোমাকে বলছে তাহলে 10 গ্রাম থেকে কত হবে, এটারে কি করো 10 গুণ ছোট বানায় ফেলো। তাহলে 100 গ্রাম যদি পাওয়া যায় 22.4, তাহলে 10 পাওয়া যাবে 2.24 লিটার, শেষ। অনেক কঠিন একটা ম্যাথ আসছে না। তাহলে অ্যান্সার কত, 2.24 লিটার, 2.24 লিটার। সো এটা কিন্তু ধরো মাথায়ও করা যেত। ধরো আমি কিভাবে চিন্তা করতাম, কোনো কিছু তো লিখতাম না, লিখতাম 100 তে 22.4, তাহলে 100 10 গুণ ছোট করলে 10, তাহলে 22.4 কে 10 গুণ ছোট করলে 2.24, শেষ। কথা বুঝতে পারছো? তাহলে এই হচ্ছে চিন্তাধারা। এরপর পানীয় জলে হু অনুমোদিত পিএইচ এর মান কত, এটা একটা মুখস্থ কোশ্চেন, যে 6.5 থেকে 8.5। আমি তোমাকে আরো কিছু লিখে দিচ্ছি, যে দেখা গেছে পিএইচ থেকে কোশ্চেন আসছে, অন্যগুলো আসতে পারে। সো পানির যে বিশুদ্ধতার মানদণ্ড, সেখানে হু এর কিছু মান আছে যেগুলো আমাদেরকে মুখস্থ রাখতে হয়। পানির বিশুদ্ধতার মানদণ্ড। সো পানির বিশুদ্ধতার মানদণ্ডের মধ্যে প্রথমত পিএইচ তোমরা দেখলাই যে পিএইচ আছে। আমরা একটা পানি ভালো নাকি খারাপ সেগুলো বুঝবো কেমনে, পিএইচটা যদি তোমার 6.5 থেকে
8.5 এর মধ্যে হয়, তাহলে আমরা বলতে পারবো পানিটা হচ্ছে বিশুদ্ধ, বিশুদ্ধতার মানদণ্ড। এরপর 2 তে হচ্ছে তোমার ডিও বা ডিজলভ অক্সিজেন। ডিজলভ অক্সিজেন হচ্ছে 5 থেকে 6 ppm আমরা রাখতে বলি, বা হু বলে আর কি, আমরা বলতে হু বলে। 3 নাম্বার হচ্ছে বিওডি। বিওডি হচ্ছে বায়োলজিক্যাল অক্সিজেন ডিমান্ড, এটা হচ্ছে 6 ppm। এরপরে সিওডি, সিওডি হচ্ছে তোমার 10 ppm। কমনলি এগুলাই কিন্তু আসে। আর টিডিএস আছে, টোটাল ডিজলভ সলিড, একটা পানির মধ্যে কতটুকু কঠিন পদার্থ দ্রবণীয় অবস্থায় আছে সেটাকে বলি টোটাল ডিজলভ সলিড, অর্থাৎ কতটুকু পানি সলিড ডিজলভ অবস্থায় আছে, টিডিএস। এটা হচ্ছে 500 ppm। এই হচ্ছে আমাদের পানির বিশুদ্ধতার মানদণ্ডের সব থেকে কমন কোশ্চেন গুলা। আমাদের পিএস থেকে কোশ্চেন আসছে, আনসার কত 6.5 থেকে 8.5। এটা কে বলছে? হু, ঠিক আছে, ডাব্লিউ হেলথ অর্গানাইজেশন, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন বা হু। এরপর কোনটি ইলেকট্রোফাইল? ভাই ইলেকট্রোফাইল, নিউক্লিওফাইল, ইলেকট্রোফাইল, নিউক্লিওফাইল, অর্থপ্যারা নির্দেশক, এই সপ্তাহে থেকে কোশ্চেন আসবে। লুইস অ্যাসিড, লুইস ক্ষার, সব থেকে কোশ্চেন আসবে। চলো ইলেকট্রোফাইল নিউক্লিওফাইল একটু পড়ে ফেলি, দুইটা সেপারেশন ভাগ করে ফেলি, যে আমরা ইলেকট্রোফাইল নিউক্লিওফাইল দুইটাই যেহেতু পড়বো, তাহলে এই পাশে ইলেকট্রোফাইল নিয়ে আলোচনা করি, এই পাশে নিউক্লিওফাইল নিয়ে আলোচনা করি। হ্যাঁ, ইলেকট্রোফাইল এন্ড নিউক্লিওফাইল। দেখো এইসব কোশ্চেন কখনো পুরনো হয় না, এইসব কোশ্চেন থেকে কোশ্চেন আসবে। ইলেকট্রোফাইল আর নিউক্লিওফাইল। ইলেকট্রোফাইল মানে যারা ইলেকট্রন ভালোবাসে। ইলেকট্রন হচ্ছে নেগেটিভ, তো নেগেটিভকে ভালোবাসবে পজিটিভ। ইলেকট্রোফাইল কারা? যত পজিটিভ চার্জ যুক্ত যারা আছে, যত প্লাস আছে, সবাই ইলেকট্রোফাইল। হ্যাঁ, নিউক্লিওফাইল নিজে হচ্ছে, নিউক্লিওফাইল মানে কি? সে প্লাসকে ভালোবাসে, নিউক্লিয়াসকে ভালোবাসে। ফাইল মানে আকর্ষণ বা ভালোবাসা। নিউক্লিওফাইল সে নিউক্লিয়াসকে ভালোবাসে, প্লাসকে ভালোবাসে। প্লাসকে ভালোবাসবে কে? মাইনাস। তার মানে যত মাইনাস আছে সবাই নিউক্লিওফাইল, যত মাইনাস আছে সবাই নিউক্লিওফাইল। আমরা লুইস অ্যাসিড, লুইস ক্ষারের কনসেপ্টে পড়ছিলাম যে লুইস অ্যাসিড ইলেকট্রন নিতে পছন্দ করে, ইলেকট্রন নেয়, ওদের ইলেকট্রনের ঘাটতি আছে, ইলেকট্রনের চাহিদা আছে, মানে ইলেকট্রনকে ভালোবাসে, ইলেকট্রোফাইল। তাহলে যত লুইস অ্যাসিড আছে, যত লুইস অ্যাসিড আছে সব হচ্ছে ইলেকট্রোফাইল। এবং কমন কোনগুলা তোমাদের জানার কথা, ভাইয়া BF3, ভাইয়া সালফার ট্রাইঅক্সাইড, ভাইয়া AlCl3, ভাইয়া FeCl3। দেখবে অপশনে এগুলোর মধ্যে একটা একটা থাকবে। এরপর নিউক্লিওফাইল কি? লুইস ক্ষাররা কি যেন করে? ইলেকট্রন দান করে, ইলেকট্রন দিতে পছন্দ করে। ইলেকট্রন কাকে দিবে? প্লাসকে দিবে। তাহলে নিউক্লিওফাইল কারা? যত লুইস ক্ষার আছে। তাহলে যত লুইস ক্ষার আছে, যত লুইস ক্ষার আছে, কারা কারা লুইস ক্ষার আছে ভাইয়া? লুইস ক্ষার আছে হচ্ছে ভাইয়া অ্যামোনিয়া আছে, কারণ লোন পেয়ার আছে, H2O আছে, কারণ লোন পেয়ার আছে, ঠিক আছে। এরপরে আর কি কি আছে? কার্বন মনোঅক্সাইড আছে, কারণ কি? কারণ লোন পেয়ার আছে। এইজন্য তুমি দেখো এই সিম্পল কনসেপ্ট থেকে তুমি কিন্তু অনেক কিছু সলভ করতে পারবা। তোমাকে জিজ্ঞাসা করছে নিচের কোনটা কি ফাইল? ভাই নিচের কোনটা হচ্ছে ইলেকট্রোফাইল। চলো মিলাই দেখি যে নিচের কোনটা ইলেকট্রোফাইলের মধ্যে কি পড়ে। যত প্লাস আছে সবাই ইলেকট্রোফাইল। এখানে দেখো তো কোনো প্লাস আছে, কোনো প্লাস নাই, তার মানে এটা কোন থেকে আসছে? এখান থেকে। যে যত লুইস অ্যাসিড আছে, BF3, সালফার ট্রাইঅক্সাইড, AlCl3 বা FeCl3 এর মধ্যে একটা পাবা। এই যে অ্যামোনিয়া, এটা কি? লুইস ক্ষার বা নিউক্লিওফাইল। H2O, এটা কি? লুইস ক্ষার বা নিউক্লিওফাইল। মাইনাস, যত মাইনাস আছে সবাই নিউক্লিওফাইল, তার মানে একটাই আছে, এই দেখো লুইস অ্যাসিড AlCl3, এটা হচ্ছে ইলেকট্রোফাইল। শেষ। এর বাইরে থেকে লুইস ইলেকট্রোফাইল নিউক্লিওফাইল থেকে কোশ্চেন আসার কোনো জায়গা নেই, ঠিক আছে। যখন একটা এমসিকিউ পড়তেছো, তুমি ইলেকট্রোফাইল কাকে বলে AlCl3 পড়ে চলে গেলা না, তুমি ইলেকট্রোফাইল নিউক্লিওফাইলের কনসেপ্টটা পড়ে ফেলো, তাহলে এখন তুমি এখান থেকে 50টা কোশ্চেন আসলেও সামনে করতে পারবা। শেষ। বুঝছো? এটাকে বলে কোশ্চেন ব্যাংক সলভ করা, কোশ্চেন ব্যাংক অ্যানালাইসিস করার আসল পদ্ধতি, যে এমনি সলভ করতে হয়, এবং আমরা এমনি সলভ করছি, ঠিক আছে। এরপরে আসো, সবথেকে স্থায়ী কার্বোক্যাটায়ন কোনটি? ভাই কার্বোক্যাটায়ন, কার্বো অ্যানায়ন, তারপর হচ্ছে মুক্তমূলক, এই তিনটা জিনিসের ক্রমই তো আসে পরীক্ষাতে। চলো আগে অর্গানিকের ক্রমগুলো আমরা একটু পড়ে ফেলি, যে ক্রম থেকে কি কি কোশ্চেন আমাদের আসতে পারে। আমাদের কমন 3টা কোশ্চেনে আসে, যে তোমার কার্বোক্যাটায়নের স্থায়িত্ব বা সক্রিয়তা, কার্বো অ্যানায়নের স্থায়িত্ব বা সক্রিয়তা, এবং হচ্ছে মুক্তমূলকের স্থায়িত্ব বা সক্রিয়তা। তাহলে আমরা প্রথমত হচ্ছে দেখো কার্বো ক্যাটায়ন এর সক্রিয়তা, এরপর হচ্ছে কার্বো ক্যাটায়নের স্থায়িত্ব, এরকম কোশ্চেন আসে। সেম কোশ্চেন হচ্ছে কার্বো অ্যানায়ন দিয়ে আসে, যে ভাইয়া কার্বো
অ্যানায়নের সক্রিয়তা এবং কার্বো অ্যানায়নের স্থায়িত্ব, এবং আরেকটা জিনিস আসে সেটা হচ্ছে মুক্ত মূলকের সক্রিয়তা এবং মুক্ত মূলকের স্থায়িত্ব এবং মুক্ত মূলকের স্থায়িত্ব। সো এই 6টা কোশ্চেন খুবই কমন, 6টা কোশ্চেন আসে। সো এই 6টা কোশ্চেন জাস্ট আমার স্টুডেন্ট যারা আছে তারা কিন্তু একটা জিনিস দিয়ে মনে রাখতে পারছো, তাই না? আমি কিন্তু তোমাদের একটা জিনিস দিয়ে মনে রাখা শিখেছি, সেটা কি? যে কার্বো অ্যানায়নের যে স্থায়িত্ব, কার্বো অ্যানায়ন মানে কি? কার্বনের উপর নেগেটিভ। কার্বো অ্যানায়ন মানে কি? কার্বনের উপর নেগেটিভ। কার্বো অ্যানায়ন মানে কি? কার্বনের উপর নেগেটিভ। কার্বোক্যাটায়ন মানে কি? কার্বনের উপর পজিটিভ। কার্বোক্যাটায়ন মানে কি? কার্বনের উপর পজিটিভ। মুক্তমূলক মানে কি? কার্বনের উপর মুক্তমূলক। মুক্তমূলক মানে কি? কার্বনের উপর মুক্তমূলক। সো এই কার্বো অ্যানায়ন বা কার্বনের উপর নেগেটিভ, এটার স্থায়িত্ব হচ্ছে 1 ডিগ্রি, 2 ডিগ্রি, 3 ডিগ্রি। বাস তুমি একটা জিনিসের গ্যারান্টি দাও যে ভাইয়া আমি কার্বো অ্যানায়নের স্থায়িত্ব 1 ডিগ্রি, 2 ডিগ্রি, 3 ডিগ্রি, এটা মনে রাখছি, আপনার উপর ভরসা করে। এখন বাকিগুলা তুমি দেখো কেমনে বাই করি। কার্বো অ্যানায়ন বা কার্বনের উপর নেগেটিভ যেটা, সেটার স্থায়িত্ব যদি হয় 1, 2, 3, স্থায়িত্ব আর সক্রিয়তা কি একটা একটার উল্টা। যেই যৌগটা যত বেশি সক্রিয় তার স্থায়িত্ব কম, তাই না? তাহলে স্থায়িত্ব যদি হয় 1, 2, 3, তাহলে সক্রিয়তা হবে 3, 2, 1। তাহলে কার্বো অ্যানায়ন শেষ। এবার কার্বো অ্যানায়ন যা হবে, কার্বোক্যাটায়ন কি উল্টা হবে না? কারণ ও হচ্ছে C-, ও হচ্ছে C+, প্লাস আর মাইনাস একটা একটার উল্টা। তাহলে কার্বো অ্যানায়নের সক্রিয়তা যদি হয় 3, 2, 1, কার্বোক্যাটায়নের সক্রিয়তা কি 1, 2, 3 হওয়া উচিত কি না? ভাইয়া কার্বো অ্যানায়নের স্থায়িত্ব তুমি মনে রাখছো 1, 2, 3, তাহলে কার্বোক্যাটায়ন কত হবে? 3, 2, 1। আর আরেকটা জিনিস, যে কার্বোক্যাটায়ন যা, তোমাকে আর এক্সট্রা করে মুক্তমূলক মনে রাখা লাগবে না। কার্বোক্যাটায়ন যা মুক্তমূলক তাই। কার্বোক্যাটায়ন যা মুক্তমূলক তাই। কার্বোক্যাটায়নের সক্রিয়তা 1, 2, 3, মুক্তমূলকের সক্রিয়তাও 1, 2, 3। কার্বোক্যাটায়নের স্থায়িত্ব 3, 2, 1, মুক্তমূলকের স্থায়িত্ব 3, 2, 1। শেষ। 6টা পড়ে ফেলছো না? আচ্ছা, আর কই থেকে কোশ্চেন আসে? অ্যামিনের ক্ষারধর্মিতা আসে যৌগ থেকে, সেটা আমরা জানি কি 213। সেই পাশে আমি লিখে দিচ্ছি, সেটাও কিন্তু আসে যে ভাই অ্যামিনের ক্ষারধর্মিতা। খুবই কমন কোশ্চেন, তাই না? যে অ্যামিনের ক্ষারধর্মিতা কত? 2 ডিগ্রি, 1 ডিগ্রি, 3 ডিগ্রি, তারপরে হচ্ছে অ্যামোনিয়া, তারপরে লাস্টে হচ্ছে অ্যানিলিন। তারপরে লাস্টে কি? লাস্টে হচ্ছে অ্যানিলিন। সেটা হচ্ছে অ্যামিনের ক্ষারধর্মিতা। এবার আসে আমাদের কোশ্চেনে, জিজ্ঞাসা করছে কোন কার্বোক্যাটায়নটা সব থেকে বেশি স্থায়ী। সো কার্বোক্যাটায়নের স্থায়িত্ব হচ্ছে 3 ডিগ্রি সব থেকে বেশি, তারপর 2 ডিগ্রি, তারপর 1 ডিগ্রি। সো 3 ডিগ্রি কার্বোক্যাটায়ন খুঁজো। সবগুলাই তো কার্বোক্যাটায়ন আছে, এটা কার্বো অ্যানায়ন, সেটা আগেই বাদ। একটা কার্বোক্যাটায়ন পাইছি, একটা কার্বোক্যাটায়ন পাইছি, একটা কার্বোক্যাটায়ন পাইছি। এই দেখো এটার সাথে 3টা আর আছে, এই হচ্ছে আমাদের 3 ডিগ্রি কার্বোক্যাটায়ন, এই হচ্ছে আমাদের অ্যান্সার। শেষ। সো আমি যখন একটা এমসিকিউ সলভ করছি, আমি পুরো কনসেপ্ট নিয়ে আসছি যে ক্রোমো থেকে কি আসতে পারে, সব পড়ে ফেলছি। এবার সামনে 10টা কোশ্চেন পাইলে আমাকে আর 10 বার পড়তে হবে না, আমি দেখবো আর অ্যান্সার করবো। এটাই কিন্তু নিয়ম। এরপর নিচের কোনটি নিউক্লিওফাইল? আচ্ছা, অনেক কঠিন একটা কোশ্চেন না? নিচের কোনটা নিউক্লিওফাইল? সো নিউক্লিওফাইল বললে কি বলছি? নিউক্লিওফাইল মানে যারা নিউক্লিয়াসকে ভালোবাসে। সো যত মাইনাস আছে সবাই নিউক্লিয়াসকে ভালোবাসে, প্লাসকে ভালোবাসে। তাহলে মাইনাস খুঁজো, এখানে কি কোনো মাইনাস আছে? ভাই কোনো মাইনাস নাই, তার মানে প্লাস মাইনাস থেকে দেয় নাই। আচ্ছা, তারপরে কি? যত লুইস ক্ষার আছে, লুইস ক্ষার কি পাইছো? H2O। তাহলে কি আর দেখা লাগবে? বলো। শেষ। বুঝতে পারছি? যত মাইনাস আছে, নিউক্লিওফাইল মানে কি? নিউক্লিওফাইল মানে হচ্ছে যত মাইনাস আছে, এবং যত লুইস ক্ষার আছে, সো একই কনসেপ্ট থেকে 2টা এমসিকিউ একই বছরে আসছে। বুঝতে পারছি? ওকে। এরপর নিচে কোনটি শক্তিশালী অ্যাসিড? আচ্ছা, এই টাইপের কোশ্চেন মাঝে মধ্যে আসে আমাদের ইথানোয়িক অ্যাসিড দিয়ে বা আমাদের জৈব অ্যাসিড দিয়ে। সো এখান থেকে 2 টাইপের কোশ্চেন আসতে পারে শক্তিশালী অ্যাসিডের, বা এই সেম এমসিকিউ দিয়ে বা অপশন দিয়ে তোমার হচ্ছে 2 টাইপের এমসিকিউ আসতে পারে। সো প্রথম হচ্ছে এরকম যে তোমার আর এর উপর ডিপেন্ড করে, যে ধরো আমি উদাহরণ লিখি, তাহলে তুমি বুঝবা যে ফর্মিক অ্যাসিড, এটার সাথে কি কোনো কার্বন আছে? নাই। সো এটা সব থেকে বেশি শক্তিশালী। যতই কার্বন যুক্ত হবে ততই শক্তিশালীতা কমবে। যেমন একটা করে CH3 যুক্ত করলাম, তারপরে COOH, তাহলে এইটা আরো দুর্বল হবে।
তারপরে আরো একটা যুক্ত করলাম CH3 CH2 তারপর C ডাবল OH, তাহলে এটা আরো বেশি দুর্বল হবে এইরকম। ঠিক আছে, সো এটা এক কার্বন, তাহলে এটা সব থেকে বেশি শক্তিশালী। কার্বন যত বাড়বে তত অ্যাসিডটা দুর্বল হবে। তাহলে এরকম একটা কোশ্চেন আসতে পারে, এরকম একটা কোশ্চেন আসতে পারে। আর এখানে যেটা আসছে, ধরো সবগুলোই ইথানোয়িক অ্যাসিড থেকে আসছে, যে ধরো CH3 C ডাবল OH, সো এটা তো দুইটা কার্বন, তাই না? এবার যেটা হবে, আমাদের এই যে হাইড্রোজেনটা আছে, এই যে CH3 যে হাইড্রোজেনটা আছে, C ডাবল OH তো যেমনি আছে অমনি, ওটা সমস্যা নেই। এই যে CH3 এর পার্টটা যে আছে, এই পার্টে হাইড্রোজেনের বদলে যদি হ্যালোজেন আসে, হ্যালোজেন, ঠিক আছে, কিরকম? যেমন ধরো CCl3 আসলো, C ডাবল OH, আমি ক্লোরিন নিয়ে আসলাম, অথবা তোমার মন চাইলো তুমি 3টা ফ্লোরিন নিয়ে আসলা, C ডাবল OH, অথবা তোমার মন চাইলো তুমি 3টা ব্রোমিন নিয়ে আসলা, CBr3, C ডাবল OH। সো এখন কোনটা শক্তিশালী, কোনটাই? সো হ্যালোজেন যত বেশি আসবে অ্যাসিডটা তত শক্তিশালী হবে, কিন্তু কোন হ্যালোজেনটা বেশি শক্তিশালী, ক্লোরিন, ফ্লোরিন, ব্রোমিন না আয়োডিন? তুমি কিন্তু জানো যে তুমি যদি তড়িৎ ঋণাত্মকতা দেখো, তাহলে ফ্লোরিনের সাথে কেউ পারবে না, ফ্লোরিন সব থেকে বেশি, তারপরে ব্রোমিন, তারপরে হচ্ছে আয়োডিন। ওই যে আমরা পড়লাম যে দুনিয়ার সব থেকে বেশি তড়িৎ ঋণাত্মক বলো ফ্লোরিন, তাহলে ফ্লোরিন যখন আসবে এইটা হচ্ছে এগুলোর মধ্যে সব থেকে বেশি শক্তিশালী, এইটা হচ্ছে সব থেকে বেশি শক্তিশালী। তাহলে অ্যান্সার কোনটা আমাদের এখানে? আমাদের এখানে অ্যান্সার হচ্ছে যেখানে 3টা ফ্লোরিন আসছে, এটা বেশি শক্তিশালী। এখন এখান থেকে আরো একটা টাইপের কোশ্চেন আসতে পারে সেম জিনিস থেকে, যে তুমি ধরো যে এখানে তো তুমি একবার ক্লোরিন আনছো, একবার ফ্লোরিন আনছো, একবার ব্রোমিন আনছো, এরকম না করে, যেমন এখানে 3টা হাইড্রোজেন আছে না, সেখান থেকে 3টা হাইড্রোজেনকে বের না করে একটা হাইড্রোজেনকে বের করে একটা ক্লোরিন আনলাম, তারপরে C ডাবল OH, এটা একটা হইতে পারে। আবার আরো একটা হাইড্রোজেনকে বের করে আরো একটা ক্লোরিন আনলাম, এটা একটা তোমার হচ্ছে হইতে পারে। এবং আরেকটা হচ্ছে তোমার 3টাই বের করে দিলাম, C ডাবল OH। সো এখানে কি 3টেই হাইড্রোজেন ছিল, তারপরে অ্যাসিড, এখানে একটা হাইড্রোজেনকে বের করে একটা ক্লোরিন আনছি, তারপরে অ্যাসিড, এখানে 2টা ক্লোরিন তারপরে অ্যাসিড, এখানে 3টা ক্লোরিন তারপরে অ্যাসিড। সো এই 4টার মধ্যে কিন্তু আমি ক্লোরিনই আনছি, তাই না? এখন কোনটা শক্তিশালী? যত বেশি হ্যালোজেন আসবে তত বেশি শক্তিশালী, যত হ্যালোজেন আসবে তত শক্তিশালী। সো তখন এইটা শক্তিশালী হবে, সো এরকম 3টা টাইপের কোশ্চেন কিন্তু কই থেকে আসতে পারে? আমাদের এই অ্যাসিড থেকে, অ্যাসিডের শক্তিশালী থেকে, মানে জৈব অ্যাসিডের শক্তিশালী কনসেপ্ট থেকে আসতে পারে। সো আশা করি তুমি অ্যান্সার করতে পারবা। তো অ্যান্সার এখানে কোনটাই? আমাদের এখানে তো জাস্ট যদি ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন একটার ক্ষেত্রে এক একটা আনে, তাহলে ফ্লোরিনটা শক্তিশালী। যদি সবগুলোর ক্ষেত্রে সেম আনো, তাহলে যেখানে যত বেশি হ্যালোজেন তত বেশি শক্তিশালী। আর কার্বন বাড়তে থাকলে শক্তিশালীতা কমবে, তাহলে সব থেকে শক্তিশালী কে? ফর্মিক অ্যাসিড। ঠিক আছে, ওকে। এরপর আসো 5% সোডিয়াম হাইড্রোক্সাইডের এত ml দ্রবণ। আচ্ছা, এখানে এই কোশ্চেনটার ক্ষেত্রে তোমার হচ্ছে এখানে কোশ্চেন বা ডেটা মিসিং ছিল, যে কত ml দ্রবণ বলে নাই। সো এরকম কোশ্চেন কিন্তু আসতেই পারে, যেখানে ইচ্ছা করে ধরো টিচাররা ভুল দিয়ে রাখছে, তো তুমি কি ওটা নিয়ে পড়ে থাকবা? টিচারে জিজ্ঞাসা করবা, স্যার কোশ্চেন ভুল আসছে, এটা সলভ করে দেন, আমি বসে আছি, আপনি সলভ না করে দিলে আমি অ্যান্সারই করবো না? না, কোশ্চেন ভুল আসতেই পারে, ওকে ফাইন, লিভ ইট, বাদ দাও। ঠিক আছে, সো আসে না, আমি কি করবো এখন? আমি তো জানি না যেটা কি। ঠিক আছে, বাদ। এরপর রক্তে গ্লুকোজের ঘনমাত্রা দেওয়া আছে। ফাইনালি কিছু ম্যাথ পাইলাম যে রক্তে গ্লুকোজের ঘনমাত্রা দেওয়া আছে। প্রতি বছর কিন্তু দেখো, আগের বছর 4টা ম্যাথ আসছিল, এবছর কিন্তু প্রায় অলরেডি 2টা ম্যাথ পাই গেছি, একটা ডেটা মিসিং, এই 3 নাম্বার ম্যাথটা পাইলাম। যে ঘনমাত্রা দেওয়া আছে, পিপিএম বের করতে বলছে। ভাই ঘনমাত্রা থেকে পিপিএম কেমনে বাই করে? পিপিএম কেমনে বাই করে? যে ঘনমাত্রা তার সাথে আণবিক ভর গুণ করো ইন্টু 1000 গুণ করো, তাই তো? তাহলে ঘনমাত্রা দেওয়া আছে 2 × 10⁻³ ইন্টু গ্লুকোজ। সো গ্লুকোজের আণবিক ভর কত? এতদিন ধরে তুমি পড়াশোনা করতেছো, তোমার জানার কথা যে গ্লুকোজের আণবিক ভর 180 ইন্টু 10⁻³ কি বলছিলাম? এগির ঐতিহ্যই তুমি দেখতেছো যে এমন কোন ক্যালকুলেশন দিবে না যেটা করতে গেলে তোমার দাঁত ভেঙে যাবে। ঠিক আছে, সো এবার দেখো 10⁻³ 10⁻³ কাটা, তাহলে 2 × 180 করলে কত? 360 ppm। অনেক কঠিন একটা ক্যালকুলেশনের ম্যাথ দিছে না? ঠিক আছে, তো দেখো কোশ্চেন অ্যানালিসিস করে তুমি বুঝতেছো যে তোমাকে এমন কোশ্চেন দিবে না যেখানে ম্যাথ ক্যালকুলেশন করতে গেলে অনেক টাইম লাগবে। তোমাকে দেখবে তুমি কনসেপ্টটা পারো কিনা, পিপিএম বের করতে যে ফর্মুলাটা সেটা পারো কিনা, এটাই যাচাই করবে। ঠিক আছে, এটাই যাচাই করা উচিত, এটাই কিন্তু যাচাই করা উচিত। একটা কনসেপ্ট, এক্সপ্রেশনের কনসেপ্ট যদি ভালো থাকে, ও তো ক্যালকুলেটর দিয়ে মানে এমনি বাই করতে পারবে। ঠিক আছে, অ্যান্সার কোনটা? 360। ওকে, এরপর আসো, ক্যাথোডে 1 মোল হাইড্রোজেন গ্যাস তৈরি করতে চাই, তাহলে আমাকে কি করতে হবে? কতটুকু পরিমাণে বিদ্যুৎ দেওয়া লাগবে? সো তুমি দেখো এরকম টাইপের কোশ্চেন আসলে তুমি যেটা করবা, তুমি দেখবা যে এখানে H2 না, সো H2 মানে কি? এখানে কয়টা হাইড্রোজেন আছে? 2টা H+ আছে। সো 2টা H+ থেকে হাইড্রোজেন যদি বানাইতে চাই,
তুমি যদি হাইড্রোজেন গ্যাস বানাইতে চাও তাহলে কি অবশ্যই তোমাকে দুইটা হাইড্রোজেনের সহায়তা নিতে হবে না? সো দুইটা H+ কে তুমি যখন কি করতে চাবা, হাইড্রোজেন গ্যাস বানাইতে চাবা, তখন এই প্লাসটা দূর করার জন্য তুমি কি করবা, ওদেরকে দুইটা ইলেকট্রন দিয়ে দিবা, তাই তো? এন্ড যতগুলো ইলেকট্রন দিব তত ফেরাড, ততগুলো ইলেকট্রন দিব তত ফেরাড। আমরা জানি একটা ইলেকট্রনের সমপরিমাণ চার্জকে বলা হয় 1 ফেরাড। তাহলে দুইটা H+ থেকে একটা হাইড্রোজেন গ্যাস বানাইতে হইলে ওদেরকে দুইটা ইলেকট্রন দেওয়া লাগবে। তার মানে কয় ফেরাড বিদ্যুৎ দেওয়া লাগবে? 2 ফেরাড। কয় ফেরাড বিদ্যুৎ দেওয়া লাগবে? 2 ফেরাড। কথা কি বুঝতে পারছো? ওকে, এরপর আসো হাইড্রোজেনের পারমাণবিক বর্ণালী। আমাদের লাস্ট কোশ্চেন, যে হাইড্রোজেনের পারমাণবিক বর্ণালী কোন সিরিজটি দৃশ্যমান অঞ্চলে? দৃশ্যমান কত তোমার হচ্ছে যে কমন একটা কোশ্চেন, যে হাইড্রোজেনের বর্ণালী সিরিজের এই টাইপের কোশ্চেনের অ্যান্সার কি, যে ভাই লাইমেন সিরিজে যদি কোনো বর্ণালী সৃষ্টি হয় তাহলে সেটা হবে কি, সেটা হবে ইউভি। তারপরে বামারে যদি কোনো রকমের বর্ণালী সৃষ্টি হয় তাহলে সেটাই হবে দৃশ্যমান, সেটাই হবে একমাত্র দৃশ্যমান। আর এরপরে বাকি যা আছে, যা আছে সবাই আর কি কি আছে, প্যাসচেন আছে, কি কি আছে, প্যাসচেন আছে, কি কি আছে, ব্রাকেট আছে, এরপর কি আছে ভাইয়া, ফুন্ড আছে, ফুন্ড, এরপর কি আছে ভাইয়া, হামফ্রিজ আছে, এরপর কি আছে ভাইয়া, হামফ্রিজ। এই সবগুলা কি হবে, এই সবগুলো হবে, এই সবগুলো হবে আইআর, সবগুলা কি হবে, সবগুলো হবে আইআর। তাহলে তোমাকে বলছে কোনটা দৃশ্যমান? দৃশ্যমান হচ্ছে বামার। দৃশ্যমান কি? দৃশ্যমান হচ্ছে বামার। দৃশ্যমান কি? দৃশ্যমান হচ্ছে বামার। সো এই হচ্ছে আমাদের 2021-22 সালের এগ্রিতে আসা কেমিস্ট্রি কোশ্চেন সলভ। সো আশা করি তুমি প্রত্যেকটা জিনিস খুব সুন্দরভাবে বুঝতে পারছো। তোমাদের সাথে দেখা হবে এর পরের বছরের এগ্রি জিএসটি কেমিস্ট্রি কোশ্চেন নিয়ে। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।